আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো। তো আমাদের ধারাবাহিক আজকের আয়োজনে আমরা পড়বো হচ্ছে যে বিশ্বের বিভিন্ন সম্পদ অর্থনীতি নিয়ে। তোমরা জানো এগুলো থেকে বিগত বছরের প্রশ্ন এসে থাকে। তো আমরা যদি দেখো আমাদের আজকের বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয় আছে। তো বিশ্ব অর্থনীতির অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, বিশ্ব অর্থনীতি, হ্যাঁ, ও সম্পদ নিয়ে। তো বিশ্ব অর্থনীতি বিষয়টা ইদানিং গুরুত্ব পাচ্ছে। তোমাদের এডমিশন পরীক্ষায় দেখো, প্রথমে দেখো ওয়েলথ অফ নেশনস, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কিছুদিন আগে। তো ওয়েলথ অফ নেশনটা কি? ওয়েলথ অফ নেশন হচ্ছে তোমার কার লেখা? ওয়েলথ অফ নেশন হচ্ছে তোমার এখানে অনেক যে একে সেন, অমর্ত্য কুমার সেন, ডেভিড রিকার্ডো, কার্ল মার্কস, না, এটা হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ তাকে বলে মুক্ত অর্থনীতির জনক। অ্যাডাম স্মিথকে বলে অর্থনীতির জনক। তিনি মুক্তবাজার অর্থনীতির ধারণা দিয়েছেন। তো তার বই ওয়েলথ অফ নেশনে অর্থনীতির জনক, পরীক্ষা যদি আসে অর্থনীতির জনককে, অ্যাডাম স্মিথ। তো এই অর্থনীতির জনক এই ভদ্রলোক হচ্ছে কি করছে, বলছে যে ভাই এই ওয়েলথ অফ নেশনসে উনি দেখাইছে যে ভাই মুক্ত নেশনগুলা যদি তোমার সম্পদ আরোহণ করতে চায় তাহলে তাকে ক্যাপিটালিস্ট পন্থা, মুক্তবাজার অর্থনীতি বা ফ্রি ট্রেড, হ্যাঁ, ফ্রি ট্রেড বা ফ্রি ইকোনমির দিকে যেতে হবে। তো এই যে গ্রন্থটাই ওয়েলথ অফ নেশনের জনক হচ্ছে, হ্যাঁ, অ্যাডাম স্মিথ। আর এখানে দেখো কার্ল মার্কস হচ্ছে ডাচ ক্যাপিটাল অথবা তোমার কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই গ্রন্থগুলো। ব্লু ইকোনমি কোন ধারণা? ব্লু ইকোনমি, ব্লু শব্দটা যদি আমরা ব্যাখ্যা করি, ব্লু এর সঙ্গে আমরা যাই হচ্ছে সমুদ্রের পানি। মনে রাখবা, ব্লু সমুদ্রের পানি কি রকম? নীল। সমুদ্রের পানি বা ইংরেজি হিন্দি শব্দ সমুদ্রের জল। তো আমরা যদি বলতে পারি এটা হচ্ছে সমুদ্রের অর্থনীতি, অর্থাৎ আমরা বলতে পারি এটা সমুদ্র অর্থনীতি। ব্লু ইকোনমি মানে সমুদ্র অর্থনীতি। এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো এটা কে করছে? আমরা যদি দেখি যে বিশাল জলরাশি, হ্যাঁ, তো এখানে দেখো ব্লু ইকোনমি অর্থনীতি এমন একটি বিষয় যেখানে একটি দেশের সামুদ্রিক পরিবেশ কিংবা সমুদ্রের সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা বা ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করা হয়। ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্রের অর্থনীতি নির্ভর অর্থনীতি। তারপর হচ্ছে সমুদ্রের বিশাল জলরাশি আর তল দেশে বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানো অর্থনীতি। তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো ব্লু ইকোনমি নিয়ে একটু সার্চ করে পড়বে, এটা জনক কে বা এটা কে প্রথম ইউজ করে। হ্যাঁ, সো এগুলো হচ্ছে তোমার হোমওয়ার্ক রইলো, আমি সব পড়াবো না, তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিলাম। তোমরা হচ্ছে ব্লু ইকোনমি নিয়ে পড়ে যদি তোমরা ভিডিওটা দেখে থাকো, তোমরা শিখবো জিতবো গ্রুপ অথবা তোমাদের যে পার্সোনাল প্রাইভেট গ্রুপটা আছে এখানে একটা পোস্ট করে দিবা যে ভাই আমি ব্লু ইকোনমি পড়ছি, এই তথ্যগুলো পাইছি, হ্যাঁ, আমি চেক করে দেবো। তারপরে মানব সমাজের ইতিহাসে মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। তো এই যে শ্রেণী সংগ্রাম তথ্যের জনক হচ্ছে কার্ল মার্কস। মনে রাখবে শ্রেণী সংগ্রাম। তিনি বলছে পৃথিবীতে শ্রেণী হচ্ছে দুইটা, একটা হচ্ছে বড়লোক, একটা গরিব, মানে বুর্জোয়া আর প্রোলেটারিয়েট। কার্ল মার্কস। তো বুর্জোয়া আর এটা হচ্ছে প্রোলেটারিয়েট। এই বুর্জোয়া আর প্রোলেটারিয়েট শ্রেণীর মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটাই কিন্তু পার্থক্য আছে, সরি পার্থক্য না, আমরা এটা মজা করে বলি, যারা আমার ক্লাস করছো তারা জানো। তো এই পার্থক্যটা হচ্ছে কি যে বুর্জোয়া শ্রেণী হচ্ছে এত বড় লোক খুবই অল্প পরিমাণে, আর এই প্রোলেটারিয়েট শ্রেণী হচ্ছে খুবই ছোট্ট একটা অংশ। এই যে ছোট আর বড় অংশের মধ্যে যে পার্থক্যটা, সেটাই হচ্ছে ওই ছোট, যে মানে বুর্জোয়া শ্রেণীটা ছোট আর প্রোলেটারিয়েট শ্রেণীটা বড়, একটা সময় কিন্তু দুইটার মধ্যে একটা ক্লেশ হবে, ক্লেশ হয়ে পৃথিবীতে একটা সাম্য অবস্থা আসবে। তো এটাকেই বলছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। কার্ল মার্কস প্রিজন নোটবুক হচ্ছে এটার মাধ্যমে যে অ্যান্টোনিও গ্রামশি তিনি তার বহিঃপ্রকাশ ঘটান। তিনি প্রিজন নোটবুক দেওয়া হয়েছে, জেলে বসে লিখছিলেন, এই জন্য প্রিজন নোটবুক। তো প্রিজনে বসে লিখছেন। তো অ্যান্টোনিও গ্রামশি ইতালির ছিলেন, ইতালির অ্যান্টোনিও গ্রামশি তিনি এটা লিখছে আর কি। ড্রাগন অর্থনীতির দেশ কোনগুলো? ড্রাগন অর্থনীতি মানে যেগুলো দ্রুত বর্ধনশীল। দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর। আচ্ছা, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন না, এই চারটা দেশই হওয়ার কথা, হ্যাঁ, এই অপশনে। তারপর হচ্ছে সাম্প্রতিক বিশেষজ্ঞ, এটা হচ্ছে 2015-16 সালে হচ্ছিল, সম্প্রতি হয় না, এটা অনেক আগের। তারপর আমরা এটা দিয়েছি যে কি ধরনের, ধরো যদি কোনো দেশে তোমার হচ্ছে অর্থনৈতিক সংকট দেখা দেয় বা ওই দেশে গণভোট টনভোট হয়, তো এইগুলো তোমাদের অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে হয়। যেমন ঋণ সংকট মোকাবেলা নিয়ে গণভোট হয়েছিল, যে গ্রিস দেশটা একদম খুবই বাজে অবস্থায় তারা পড়ছিল আর কি, ঋণ সংকট নিয়ে। তারপর হচ্ছে বিষয়, এই বিষয়গুলো তোমরা পড়বো। তার মানে অর্থনীতি থেকে আমরা কি পড়বো? প্রথম হচ্ছে বিভিন্ন গ্রন্থ। যেমন তোমার অর্থনীতি নিয়ে আসতে পারে যে পোভার্টি অ্যান্ড ফেমিন নিয়ে কে, অর্থাৎ তোমার যদি অমর্ত্য সেন কি নিয়ে আলোচনা করছে। তারপরে নোবেল
তো এই যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তারপর হচ্ছে তোমার বিভিন্ন তত্ত্ব যে থিওরি গুলা কে দিছে, তাই না? তারপর বিভিন্ন সংকট, অর্থনৈতিক সংকট, যেমন রিজার্ভ সংকট হইতে পারে, IMF এ কোনো একটা দেশকে সংকটের মনে ঘোষণা করছে। তো এই জিনিসগুলো পড়বা, পড়লে বিশ্ব অর্থনীতি তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে? তো কোন দেশ সবচেয়ে বেশি কি উৎপন্ন করে, এগুলো সাম্প্রতিক তথ্য থাকে। ধরো কোন দেশ সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপন্ন করে, কোন দেশ সবচেয়ে বেশি তেল উৎপন্ন করে, এই জিনিসগুলো দেখবা। তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।